সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেখানে আমরা বিজ্ঞানের ঠিক 10টা প্রশ্ন যেগুলো আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডিতে চলে এসছে এবং তার সাথে রিলেটেড যে কোশ্চেন্সগুলো যেগুলো আমার আপকামিং গ্রুপ ডিতে আসার চান্সেস রয়েছে, প্রত্যেকটাকে কিন্তু আমরা আজকে আমাদের এই সেশনে আলোচনা করব। আর প্রত্যেকটা কোশ্চেন আসার আগে আমি কিন্তু প্রত্যেকের কাছে অ্যান্সার চাই কমেন্ট বক্সের মধ্যে, যে এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সারটা কি হতে পারে। তারপর আমরা আসবো হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সারের পার্টে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত? বলো সঠিক উত্তর এখানে আমার কোনটা হতে পারে? বিহার, নাকি রাজস্থান, নাকি আসাম, নাকি ঝাড়খণ্ড? তো এবারে ফার্স্টে দেখো ইউরেনিয়াম। ইউরেনিয়াম মানে কি জিনিস? ইউরেনিয়াম মানে হচ্ছে গিয়ে স্যার এটা হলো আমার একটা তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়ামটা কি? ইউরেনিয়াম হলো আমার একটা তেজস্ক্রিয় মৌল। আর এই তেজস্ক্রিয় মৌলের পর্যায় সারণীতে অবস্থান কত বা এর অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে আমার 92। আর এই তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়ামটা ব্যবহার করা হয় কোথায়? ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে। কি হিসেবে ব্যবহার করব আমরা? অ্যাজ আ ফুয়েল ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। অ্যাজ আ ফুয়েল ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখানে ব্যবহার করব আমরা কাকে? এই ইউরেনিয়ামটাকে, তাই তো? আচ্ছা, এবারে বলো এই যে ইউরেনিয়ামটাকে আমরা দেখছি, এটা হচ্ছে কি একাধারে কি আমার একটা তেজস্ক্রিয় মৌল এবং যাকে অ্যাজ আ ফুয়েল হিসেবে ইউজ করা হচ্ছে আমার কোথায়? নিউক্লিয়ার রিঅ্যাক্টর গুলোর মধ্যে। আচ্ছা, যদি এখানে প্রত্যেকের কাছে একটা কোশ্চেন করি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমার কোন ধরনের নিউক্লিয় রিঅ্যাকশনটাকে দেখতে পাওয়া যায়? তো যেটা দেখতে পাওয়া যায় সেটাকে আমরা বলি নিউক্লিয় বিভাজন বা ফিশন দেখতে পাওয়া যায়, তাই তো? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি দেখতে পাই আমরা? নিউক্লিয় বিভাজন অথবা দেখতে পাওয়া যায় আমাদের ফিশনটাকে। নিউক্লিয় বিভাজন বা ফিশনটাকে আমরা কিন্তু দেখতে পাই। তো এই নিউক্লিয় বিভাজন বা ফিশন মানে কি? এখানে আমার নেওয়া হয় ইউরেনিয়ামের একটা আইসোটোপকে, যেটা হচ্ছে গিয়ে 235-92 ইউরেনিয়ামের একটা আইসোটোপকে আমাদের নিতে হবে। কি বললাম ভালো করে পয়েন্টটা বোঝো। 235-92 ইউরেনিয়ামের একটা আইসোটোপকে নেব এবং এটার সাথে আমরা অ্যাড করব কি? অ্যাড করব হচ্ছে কি আমাদের 10 নিউট্রন। তো এটা যখন রিয়াকশন করবে, এই নিউট্রন কণাটার কাজটা কি? ইউরেনিয়ামটাকে ভেঙে ফেলা। ভেঙে কি তৈরি করবে? ভেঙে তৈরি করবে হচ্ছে কি 144-56 একটা বেরিয়াম, 92-36 এর একটা ক্রিপ্টন, প্লাস 3টে 10 নিউট্রনকে। তো এই রিয়াকশনটাকেই পার্টিকুলারলি আমরা কি বলছি? নিউক্লিয় বিভাজন বা ফিশন রিয়াকশন বলছি। আর এই নিউক্লিয় বিভাজন বা ফিশন রিয়াকশনটাকে ব্যবহার করা হয় কোথায়? ব্যবহার করা হয় দুটো জায়গায়। একটা হলো আমার নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আর এই নিউক্লিয়ার ফিশনটাকে আরেকটা জায়গায় ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমরা কোন জায়গাটায়? দ্যাট মিনস অ্যাটম বম্বের মধ্যে। এই দুটো জায়গায় কিন্তু এই দুটোকে বেসিক্যালি আমার ইউজ করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পুরো নিউক্লিয়ার ফিশনটা। তো এই ফিশন বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর যার মধ্যে আমরা ফিশনটাকে ঘটতে দেখি, তো এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে অ্যাজ আ ফুয়েল হিসেবে ইউজ করা হয় কাকে? আমাদের ইউরেনিয়ামকে। তো এই ইউরেনিয়ামের খনিটা ভারতের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কি ঝাড়খণ্ডে। এছাড়াও ভারতের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বা সব থেকে বড় ইউরেনিয়াম খনি বলতে পারো ভারতের, সেটা হচ্ছে গিয়ে কোথায়? সেটা হচ্ছে গিয়ে তুম্মালাপাল্লেতে। আই থিঙ্ক তুম্মালাপাল্লে। এটা হলো গিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের একটা জায়গা, যেটা কিন্তু ভারতবর্ষের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনির উদাহরণ। দ্যাট মিনস অন্ধ্রপ্রদেশে। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকে এটার সাথে একটু একটু করে নোট ডাউন করে নেব। আর নিউক্লিয়ার রিঅ্যাকশনটাকে আমরা কি বলে চলি? আনকন্ডিশনাল চেইন রিঅ্যাকশন বলে চলি, তাই তো? আনকন্ডিশনাল চেইন রিঅ্যাকশন বলা হয়ে থাকে কিন্তু আমার এটাকে। আনকন্ডিশনাল চেইন রিঅ্যাকশন বলা হয় এই জিনিসটাকে। ওকে, তো এই জিনিসটাকে আমরা প্রত্যেকে একটু নোট ডাউন করে নেব। বোর্ড থেকে সরে যাচ্ছি আমি, এই জিনিসটাকে আমরা প্রত্যেকে একটু নোট ডাউন করে নেব। আচ্ছা, তো নিউক্লিয় বিভাজন বা ফিশন তো আমরা বুঝলাম।
তার উদাহরণও আমরা দেখলাম। আমি প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে একটা অ্যান্সার চাইছি, এটা জানাবে প্রত্যেকে কমেন্ট বক্সে। সেটা হলো নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, এটার এক্সাম্পলটা আমার কি? নিউক্লিয়ার ফিউশন বা সংযোজনের উদাহরণ কি কি হতে পারে? ওকে, চলো তাহলে আমাদের প্রথম প্রশ্ন শেষ। প্রথম প্রশ্নের পরে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। কি বলছে প্রশ্নটা একবার দেখিনি। বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর ড্যাশ অবস্থার কথা বলেছেন, মানে বস্তু বা পদার্থের ঠিক কতগুলো অবস্থার কথা বর্তমানে বিজ্ঞানীরা আমাদের বলেছেন, তাই তো? তো আমরা ছোটবেলা থেকে প্রত্যেকে কি শুনে এসেছি? কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। পদার্থের এই তিনটি অবস্থা, কিন্তু না, পদার্থের টোটাল কটা অবস্থা এক প্রেজেন্ট আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই 5টা অবস্থাকে কিন্তু দেখতে পাওয়া যায়। বেসিক্যালি ব্যাপারটা কি, ধরো বললাম আমার কাছে রয়েছে একটা সলিড ম্যাটেরিয়াল। এবার এই সলিড ম্যাটেরিয়ালটার মধ্যে যদি আমি ফার্দার গিয়ে হিট অ্যাপ্লাই করি, তাহলে সলিড ম্যাটেরিয়ালটা গলে গিয়ে কিসে চেঞ্জ হবে? সলিড ম্যাটেরিয়ালটা গলে গিয়ে কিন্তু আমার লিকুইড চেঞ্জ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবারে লিকুইডটাকে যদি আমি ফার্দার হিট অ্যাপ্লাই করি, তাহলে লিকুইডটা চেঞ্জ হবে কিসে? তরল পদার্থতে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা চেঞ্জ হবে আমার গ্যাসে। চলো তাহলে কটা অবস্থা পেলাম? সলিড পেলাম, লিকুইড পেলাম, গ্যাস পেলাম। সলিডকে হিট অ্যাপ্লাই করলে লিকুইড, লিকুইডকে হিট অ্যাপ্লাই করলে আমার গ্যাস। আচ্ছা, এবারে যদি ফার্দার আমি এই গ্যাসের মধ্যে হিটটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, ফার্দার যদি আমি গ্যাসের মধ্যে হিটটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে গ্যাসটা কনভার্ট হয় কিসে? গ্যাসটা কনভার্ট হয় আমার প্লাজমার মধ্যে। তাহলে 1 নাম্বার পেলাম, 2 নাম্বার পেলাম, 3 নাম্বার পেলাম, 4 নাম্বার পেলাম। এবারে এই গ্যাসটাকে যদি আমরা লোয়ার মোস্ট পসিবল টেম্পারেচারে নিয়ে যাই, লোয়ার মোস্ট পসিবল টেম্পারেচার মানে কি বলো? লোয়ার মোস্ট পসিবল টেম্পারেচার মানে কি হচ্ছে? যেরকম যদি আমি ধরে নিই এখানে, চলো, লোয়ার মোস্ট পসিবল টেম্পারেচার মানে কি? যেটাকে বলা হয় 0 কেলভিন, বা বলতে পারি -273.15 ডিগ্রি সেলসিয়াস, বা বলতে পারি আমি -459.67 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তার মানে গ্যাসিয়াস ম্যাটেরিয়ালকে আমি 0 কেলভিন অথবা -273.15 ডিগ্রি সেলসিয়াস অথবা -459.69 ডিগ্রি ফারেনহাইটে যদি আমি গ্যাসিয়াস ম্যাটেরিয়ালটাকে নিয়ে যাই, তখন গ্যাসের যে কুলড স্টেটটাকে আমি দেখতে পারবো। তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের বিইসি, যাকে বলি আমরা বোস আইনস্টাইন কন্ডেনসেট, যেটাকে ফার্দার অ্যাচিভ করবেন আমাদের 3 জন সায়েন্টিস্ট, কর্নেল, কেটারলে, উইম্যান। ওকে, আর এই বিইসিটা হচ্ছে কি আমাদের ফিফথ স্টেট অফ ম্যাটার। তো এগুলো হচ্ছে গিয়ে কি, এগুলো হলো গিয়ে প্রত্যেকটা আমার লোয়েস্ট পসিবল টেম্পারেচার ইন ডিফারেন্ট টাইপ অফ টেম্পারেচার স্কেলস। কেলভিনে 0, ডিগ্রি সেলসিয়াসে -273, আর ডিগ্রি ফারেনহাইটে আমরা কি দেখবো? -459 দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হলো পদার্থের টোটাল 5 ধরনের অবস্থা: সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা এন্ড বোস আইনস্টাইন কন্ডেনসেট। এবারে এখানে আরেকটা কনসেপ্ট রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি না -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি আমাদের থিওরিটিক্যাল টেম্পারেচার, মানে এত দূর বা এত নিচ পর্যন্ত তাপমাত্রায় আমাদের যাওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, প্র্যাকটিক্যালি কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমরা যেতে পেরেছি? -269 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু আমরা অ্যাট প্রেজেন্ট প্র্যাকটিক্যালি যেতে পেরেছি। ওকে, ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2, যার রাইট অ্যান্সার কি? পদার্থের টোটাল 5টা অবস্থাকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়ে থাকি। আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। নিচের কোন ভৌত রাশির জুটির একক বা ইউনিট একই হয়? নিচের কোন ভৌত রাশি জুটির একক বা ইউনিট আমার একই হয়? চলো তাহলে ফার্স্ট বলেছে কার্য আর ক্ষমতা। কার্য মানে কি স্যার? কার্য মানে হচ্ছে গিয়ে জুল। আর ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে তো পাওয়ার। পাওয়ার মানে কি? কার্য বাই সময়। তাহলে কি করে সেম হয়? এটা যদি জুল হয় এটা কি হবে? জুল পার টাইম, যেটাকে আমরা ওয়াট বলি। অপশন নাম্বার এ হলো না। চলো নেক্সট আমরা দেখি কার্য। কার্যর ইউনিট কি হয়? জুল হয়ে যায়, তাই তো? আর এই জুল পাই কি করে? জুল পাই হচ্ছে কি আমরা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করে, বা নিউটন ইনটু মিটার করে। নিউটন ইনটু মিটার মানে কি হচ্ছে আমার জুল। তাহলে নিউটন মিটার হলো কার্য, আর বলেরটা কি শুধুমাত্র নিউটন? সেম সেম নয়, অপশন নাম্বার বি হলো না। বল আর ক্ষমতা, বল হচ্ছে নিউটন, আর ক্ষমতা মানে কি? নিউটন ইনটু মিটার বাই টাইম।
সেম হচ্ছে না, চলো গল্প শেষ। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বল এবং ওজনটাকে দেখতে পাচ্ছি। ওজনটা কি, ওজনটাও হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফোর্সের এক্সাম্পল না, তাই তো? ওয়েট মানে কি, ওয়েটটাও তো হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফোর্স। ফোর্স দু ধরনের হয়, একটাকে বলা হয় স্পর্শজনিত বল, আরেকটাকে বলা হয় অস্পর্শজনিত বল। স্পর্শজনিত বল অর্থাৎ যে ক্ষেত্রে বল মানে কোনো ফিজিক্যাল ক্যারেক্টারের উপর ক্রিয়াশীল হয়ে থাকে, তাই তো? মানে স্পর্শের প্রভাবে বা স্পর্শের প্রভাবে আবার যেই বলটা উদ্ভূত হয়ে থাকে, তৈরি হয়ে থাকে, তাকে বেসিক্যালি আমরা কি বলে চলি, বা স্পর্শজনিত বল বলে চলি। তো স্পর্শজনিত বলের মধ্যে কি থাকে, স্বাভাবিক প্রতিক্রিয়া বর্তমান, ঘর্ষণ বর্তমান, বা এখানে হচ্ছে গিয়ে ধরে নিতে পারো তুমি ওজন বর্তমান। তাহলে এগুলো প্রত্যেকটা কি স্পর্শজনিত বলের উদাহরণ, তাই তো? তাহলে ওজন মানে কি, তাহলে ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে কি আমরা দেখতে পেলাম এখানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। একইভাবে ওয়েট মানে কি, ওয়েট মানে হচ্ছে কি মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে এটাও হচ্ছে নিউটন, এটাও হচ্ছে আমাদের, মানে যদি আমরা এটার অভিকর্ষ এককটাকে নিতে চাই তাহলে কি পাবো, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, মানে মাস হচ্ছে আমার কেজি, অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে মিটার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2। একইভাবে ওয়েটের ক্ষেত্রে মাস আমার কি কেজি, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হবে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দ্যাট মিন্স দুটো আমার সেম। অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার, বল এবং ওজন। নিচের কোন ভৌত রাশি জুটির একক বা ইউনিট আমার একই হয়, উদাহরণ আমরা কি নিতে পারবো, নিতে পারবো হচ্ছে গিয়ে বল এবং ওজনটাকে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 আমরা চলে আসছি। প্রত্যেকে কি বলছে, ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। ওকে, ড্যাশ হচ্ছে আমাদের অ্যাসকারিসের সাধারণ নাম। দেখো একটা অ্যানিমাল কিংডম, বায়োলজির বা আমাদের পার্টিকুলারলি বলতে গেলে জুলজির অ্যানিমাল কিংডমের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি অ্যাসকারিস। ওকে, চল, তো অ্যাসকারিস বেসিক্যালি কি, এটা হলো কি বেসিক্যালি আমার একটা গোল কৃমি বা রাউন্ড ওয়ার্মের এক্সাম্পল, তাই তো? এটা বেসিক্যালি আমার কি রাউন্ড ওয়ার্মের এক্সাম্পল, এটা হলো রাউন্ড ওয়ার্মের এক্সাম্পল। রাউন্ড ওয়ার্ম মানে কি, বাংলায় যাকে বলি আমরা গোল কৃমির পার্টটা, বাংলায় কি বলি, এটা গোল কৃমি বলে চলি, তাই তো? এর বিজ্ঞানসম্মত নাম কি, এর বিজ্ঞানসম্মত নাম হলো আমার অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস, লুম্ব্রিকয়েডেস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস বলা হয়ে থাকে কিন্তু আমার এই জিনিসটাকে। ঠিক আছে, তার মানে কার সাধারণ নাম হবে, অপশন নাম্বার বি, গোলকৃমির সাধারণ নাম হবে। ওকে, গোলকৃমির সাধারণ নাম হবে। আচ্ছা, এবার এখানে অপশন নাম্বার এ আর বি দেখছি না, পিনওয়ার্ম এবং গোলকৃমি, এদের ফাইলামের নাম কি? অ্যাকর্ডিং টু অ্যানিমাল কিংডম এদের ফাইলামটা হচ্ছে কি নিমাটোডা, এদের ফাইলামটা আমার কি, এদের ফাইলাম হচ্ছে কি নিমাটোডা। নিমাটোডা মানে কারা, নিমাটোডা মানে হচ্ছে গিয়ে বা আমাদের গোলকৃমির পর্বভুক্ত যারা হয়, বা নিমাটোডার মানে কি, মানে এদের যে ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমরা দেখতে পাই, সেই ডাইজেস্টিভ ক্যানেলের মধ্যে না দুটো এন্ড আমার বর্তমান। যেরকম আমাদের হিউম্যান বডিতে ডাইজেস্টিভ ক্যানেল স্টার্ট হচ্ছে মাউথ দিয়ে আর শেষ হচ্ছে কি অ্যানাসের মধ্যে, তো ঠিক একইভাবে এদের দেহেও আমরা কি দেখতে পাই, যে নিমাটোড যারা হয়, যাদের মধ্যে গোলকৃমি বা পিন ওয়ার্মরা পড়ে থাকে, তাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকা ডাইজেস্টিভ ক্যানেলটারও কিন্তু দুটো এন্ড আমরা থাকতে দেখি, একটা এন্ড মাউথ, একটা এন্ড হচ্ছে আমাদের অ্যানাস। এবারে নিমাটোডদের ঠিক আগের ফাইলামটা হচ্ছে কি আমাদের ফিতাকৃমিদের, যেই ফাইলামটাকে আমরা কি বলি, যেই ফাইলামটাকে আমরা বলি হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথেস। কি বলি আমরা, এটাকে বলি আমরা প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেস মানে কি, বাংলায় যাদেরকে বলা হয় চ্যাপ্টাকৃমি বা ফিতাকৃমি, অর্থাৎ যেই পর্বভুক্ত প্রাণীরা কিন্তু দেখতে আমার ফিতের মতন হয়ে থাকে, তাদের কি বলা হয় ফিতাকৃমি বা
প্ল্যাটিহেলমিনথিস। তাহলে ফিতাকৃমি কার মধ্যে পড়বে? প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে পড়বে। আবার প্ল্যাটিহেলমিনথিসের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন বলে দিচ্ছি প্রত্যেককে, মানে এই নিমাটোডদের আগের ফাইলামটা হয় প্ল্যাটিহেলমিনথিস। নিমাটোডদের কি বললাম যে এদের ডাইজেস্টিভ ক্যানালের দুটো এন্ড আমার কিন্তু বর্তমান থাকে, বাট প্ল্যাটিহেলমিনথিস যারা হয় তাদের ডাইজেস্টিভ ক্যানালের কিন্তু শুধুমাত্র একটা মাত্র এন্ডকেই আমরা থাকতে দেখি, অর্থাৎ মাউথ তো রয়েছে বাট অ্যানাসটা সেখানে আমার নেই। কাদের ক্ষেত্রে? প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে ডাইজেস্টিভ ক্যানালের সিঙ্গেল এন্ড। প্ল্যাটিহেলমিনথিসের পরে যে আমরা নিমাটোডদের দেখব সেখানে কি দেখতে পাওয়া যায়? সেখানে দেখতে পাওয়া যায় কিন্তু আমার ডাইজেস্টিভ ক্যানালের দুটো এন্ড, মানে আগেরটার থেকে পরেরটা একটু উন্নততর প্রজাতির কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমাদের কেঁচো। কেঁচোর ফাইলাম কি? কেঁচোর ফাইলাম হচ্ছে কি আমাদের অ্যানিলিডা বা অঙ্গুরিমাল। অ্যানিলিডা বা অঙ্গুরিমাল যাদেরকে আমরা বলি, অর্থাৎ এদের সমগ্র দেহটাই না আংটির মতন অসংখ্য খণ্ড 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 দিয়ে তৈরি, যার জন্যই এদেরকে বলা হয় অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, যার মধ্যে কেঁচো পড়ে, জোঁক পড়ে, নেরেইস পড়ে। এগুলো প্রত্যেকটা আমার কার পার্ট? ফাইলাম অ্যানিলিডার পার্ট আমরা দেখতে পাই। তো বাট এটার সঠিক অ্যান্সার কোনটা? মানে গোলকৃমি হচ্ছে কি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের সাধারণ নাম, আর এই গোলকৃমির বিজ্ঞানসম্মত নামটা আমার কি? এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের পার্ট। ক্লিয়ার হলো এভরিওয়ান এত পর্যন্ত? চলো কোশ্চেন নাম্বার 5 একটু আমরা দেখে নেবো এবারে কি বলছে। নিবেশিত মেরিস্টেম পাওয়া যায়। নিবেশিত মেরিস্টেম পাওয়া যায় কোথায়? পাতার অগ্রভাগে, ক্রমবর্ধমান শিকড়ের অগ্রমূলে, পাতার নিচে, নাকি ক্রমবর্ধমান কাণ্ডের অগ্রভাগে? দেখো, যখনই তোমার অগ্রভাগ যে লেখাগুলো দেখছো, অগ্রভাগে কিন্তু আমার নিবেশিত মেরিস্টেম পাওয়া যায় না। মানে বেসিক্যালি মেরিস্টেম মানে কি? মেরিস্টেম মানে হচ্ছে কি আমাদের ভাজক কলা যাকে বলি, তাই তো? ভাজক কলা যেটাকে বলা হয়, একটা হয় ভাজক কলা, একটা হয় স্থায়ী কলা, মানে উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যুর দুটো সেগমেন্ট হয়। একটা হচ্ছে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু, আর একটা হচ্ছে কি আমাদের স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। এবারে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু এর আবার তিনটে সেগমেন্ট আমরা দেখতে পাই, যার মধ্যে একটাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম মানে কি? অর্থাৎ যেই ভাজক কলা আমার অগ্রভাগে বর্তমান বা অগ্রস্থ ভাজক কলা। সেকেন্ড যে মেরিস্টেমেটিক টিস্যু দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় ল্যাটেরাল মেরিস্টেম। ল্যাটেরাল মেরিস্টেমকে বাংলায় কি বলা হয়? ল্যাটেরাল মেরিস্টেমকে বাংলায় বলা হয় আমার পার্শ্বস্থ ভাজক কলা। ল্যাটেরাল মেরিস্টেমকে আমরা বাংলায় কি বলি? পার্শ্বস্থ ভাজক কলা বলি। আর মাঝখানে থাকে হলো কি ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেমটাকে আমরা মাঝখানে দেখতে পাই। আর যে ইন্টারক্যালারি মেরিস্টেমটাকে বাংলায় বলা হয় কি আমার? নিবেশিত ভাজক কলা। তো তার মানে উদ্ভিদের অগ্রভাগ আমার যেগুলো, যেরকম কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ, এগুলোকে বৃদ্ধিপ্রাপ্ত হতে সহায়তা করে আমার কি? এপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলা। তার জন্য অগ্রভাগ যেখানেই দেখতে পাচ্ছ জাস্ট মাইনাস মেরে মেরে দিয়ে চলে যাও। তার মানে এখানে কি দেখতে পাবো আমরা? এপিক্যাল মেরিস্টেমকে দেখতে পারবো। উদ্ভিদটাকে চওড়া বা ওয়াইডে বাড়তে হেল্প করে আমার কি? ল্যাটেরাল মেরিস্টেম বা পার্শ্বস্থ ভাজক কলা। আর নিবেশিত অংশ মানে যেরকম নিচ অংশ বা দুটো পর্ব, মানে যেখান থেকে ডালপালা বা পাতা তৈরি হয় কাণ্ডের যে অংশ থেকে, তার সংযোগস্থলকে বলা হয় পর্ব বা নোড। এবারে দুটো পর্বের মাঝখানের অঞ্চল বা দুটো নোডের মধ্যবর্তী অঞ্চল যাকে বলা হয় কি? যাকে বলা হয় ইন্টারনোডাল রিজিয়ন। এই অংশগুলোকে বাড়তে হেল্প করে আমার কি? ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক কলা, যার মধ্যে পাতার তলদেশটাকেও পড়তে আমরা দেখি। তাহলে নিবেশিত মেরিস্টেম পাবো আমরা কোথায়? অপশন নাম্বার বি, পাতার নিচে। নিবেশিত মেরিস্টেম পাবো আমরা কোথায়? অপশন নাম্বার বি, সরি অপশন নাম্বার সি, পাতার নিচে। চলো আসছি তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এখানে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং 2025-এ রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি 2025 এর সিলেকশন ব্যাচ। যেই ব্যাচের মধ্যে তোমরা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার স্টাডি ম্যাটেরিয়াল, প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, এই প্রত্যেকটা জিনিস তোমরা পাচ্ছ শুধুমাত্র একটি জায়গার মধ্যে, একটি কোর্সের মধ্যে। আর এই পুরো কোর্সের ফি হচ্ছে কি অনলি
₹900। 900 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এত রকম ফ্যাসিলিটি গুলোকে অ্যাভেল করতে পারছো। প্লাস তার সাথে পেয়ে যাচ্ছ 24/7 ফ্যাকাল্টি সাপোর্ট। অর্থাৎ তুমি রাত্রেবেলা অঙ্ক করতে বসেছো, পারলাম না, জাস্ট আমি আমাদের স্যার বা ম্যামদেরকে জিজ্ঞাসা করে নিলাম সেক্ষেত্রে। তো এই ফ্যাকাল্টি সাপোর্টটাকেও কিন্তু তোমরা সেক্ষেত্রে এখানে পেয়ে গেলে। ওকে, আর এই কোর্সের আরো ডিটেলস জানতে বা কোর্সটা কিনতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080 আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। স্পাইরোগাইরা জনন করে কার মাধ্যমে? স্পাইরোগাইরা হচ্ছে কি আমার একটা শৈবালের উদাহরণ, তাই তো? স্পাইরোগাইরা কারা হয়? স্পাইরোগাইরা মানে হলো আমার এককোষী শৈবাল। স্পাইরোগাইরা কারা হয়? স্পাইরোগাইরা মানে হচ্ছে গিয়ে যাদেরকে আমরা এককোষী শৈবাল বলে চলি, যাদেরকে বলা হয় কি আমার এককোষী শৈবালের পার্টটা। ওকে, তো দেখো শৈবাল জনন করে বা আমার এই স্পাইরোগাইরা জনন করে হচ্ছে গিয়ে অযৌন পদ্ধতিতে, অযৌন জনন পদ্ধতিতে জনন করে। এবারে অযৌনের মধ্যে অনেক কিছু আছে, স্পোর ফরমেশন আছে, পোরকোদ্গম আছে, খণ্ডীভবন আছে। তো বেসিক্যালি আমার এই স্পাইরোগাইডার যে অযৌন জননের প্রসেসটা, এটাকে আমরা কি বলি? খণ্ডীভবন বলে চলি। ওকে, মানে দ্যাট মিনস যেটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশনের পার্টটা। মানে এরকম আমার একটা লম্বা দেখতে স্পাইরোগাইরা ধরো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এটা আমার কতগুলো খণ্ডে ডিভাইড হলো, এরকম একটা ছোট, এরকম একটা ছোট, এরকম একটা ছোট। এবার এই প্রত্যেকটি ছোট ছোট স্পাইরোগাইরা থেকে কি হচ্ছে, আবার একটা নতুন করে স্পাইরোগাইরা জন্ম আমরা নিতে দেখতে পাচ্ছি। তো এই টাইপের অযৌন জনন পদ্ধতিটাকে আমরা কি নাম দিয়েছি? খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন নাম দিয়ে দিয়েছি। আর এই স্পাইরোগাইরা বা এককোষী শৈবাল স্পাইরোগাইরা কিন্তু এই পদ্ধতিতেই আমার জননটাকে সম্পন্ন করে থাকে। স্পাইরোগাইরা সম্বন্ধে আরো 2-3টে ইম্পর্টেন্ট টপিক লিখে নাও। এটাকে বলা হয় জলজ রেশম। স্পাইরোগাইডার আরেকটা নাম কি? এটাকে বলা হয় জলজ রেশম, বা অনেক কোশ্চেনে লেখা থাকতে দেখবে পন্ড সিল্ক। পন্ড সিল্ক বলা হয় কাকে? পন্ড সিল্ক বলা হয় কিন্তু আমার এই স্পাইরোগাইডাটাকে। আর স্পাইরোগাইরা হচ্ছে গিয়ে একা থাকে না, এরা কিন্তু কলোনিয়াল অ্যালগির এক্সাম্পল। কলোনিয়াল অ্যালগির এক্সাম্পল আমার কারা? স্পাইরোগাইরা। তার মানে তারা কি হয়? জলের মধ্যে কিন্তু কলোনি গঠন করে অবস্থান করে। তো এই কলোনিয়াল অ্যালগি স্পাইরোগাইরা ছাড়াও কি হতে পারে? ভলবক্স হতে পারে, ইয়োলোথ্রিক্স হতে পারে। ওকে, তো এরা মোরলেস আমার হতে পারে। ভলবক্স তো আবার মোটাইল, মানে স্থান পরিবর্তন করতে পারে সে উদ্ভিদ হওয়া সত্ত্বেও, তাই তো? সো এই পয়েন্টগুলো আমরা একটু প্রত্যেকে নোট ডাউন করে নেব স্পাইরোগাইরা সম্বন্ধে। এককোষী শৈবাল জনন করে কার মাধ্যমে? ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবনের মাধ্যমে, যেটা হলো ওয়ান টাইপ অফ অযৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট। এর অন্য একটা নাম কি? জলজ রেশম বা পন্ড সিল্ক, এবং এরা হচ্ছে কলোনিয়াল অ্যালগি। এবং স্পাইরোগাইরা ছাড়াও আর কোন কোন অ্যালগি কলোনি গঠন করে জলে অবস্থান করে? আবারও বললাম, ভলবক্স, ইয়োলোথ্রিক্স, এটসেট্রা এটসেট্রা। ওকে, চলো যাই তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্নে তাহলে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 7-এ চলে আসছি আমরা প্রত্যেকে। কি বলছে কোশ্চেন নাম্বার 7? 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলোকে বলা হয়, 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলোকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল? না। সন্ধিগত মৌল? না। নোবেল গ্যাস? আরোই না। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, স্বাভাবিক মৌল। মানে বেসিক্যালি গল্পটার কিছুই না, এটা তো আমাদের বেসিক্যালি পিরিয়ডিক টেবিলটা, তাই তো? এটা কি? এটা হচ্ছে আমাদের সেই পিরিয়ডিক টেবিলটা। এরকম যদি ড্র করি, এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের পার্টটা, তাই তো? আচ্ছা, এবার এই পিরিয়ডিক টেবিলে এই লেফট হ্যান্ড সাইডে আমার কি থাকে? পিরিয়ড নাম্বার, গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2। এই গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এরা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে কাকে? নরম ধাতুগুলোকে, নরম ইলেকট্রোপলিসিস, মানে সফট এবং ইলেকট্রোপজিটিভ ধাতুগুলো বেসিক্যালি গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 তে কিন্তু এক্সিস্ট করে থাকে। আর এই গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এই দুটোকে আমরা একসাথে কি বলি? এস ব্লক এলিমেন্ট বলে চলি, তাই তো? এস ব্লক এলিমেন্ট বলে চলি। যার মধ্যে গ্রুপ নাম্বার 1টাকে আমরা কি বলি? গ্রুপ নাম্বার 1টাকে বলি আমরা ক্ষার ধাতু। আর গ্রুপ নাম্বার 2টাকে আমরা কি বলি? গ্রুপ নাম্বার 2টাকে বলি আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাই তো? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে চলি।
নেক্সট আমাদের মাঝখানটায় চলে আসে, যে এটা হতো মাঝখানের অংশটা, তাই তো? এই মাঝখানের অংশটা হচ্ছে গিয়ে গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত। তো এই গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12 তারা কিন্তু এই মাঝখানে এক্সিস্ট করছে, এবং এর মধ্যে থাকা মৌলগুলোকে আমরা কি বলি? সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলে চলি। সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলে চলি। আর এদের ব্লকটা আমার কি? ব্লকটা হচ্ছে কি আমার ডি ব্লক এলিমেন্ট। এরা হলো আমার ডি ব্লক এলিমেন্ট। মোটামুটি এখানে 40টা মতো মৌল দেখতে পাওয়া যায়, প্লাস এদের ক্ষেত্রে কি হয়, যোজ্যতা বা ভ্যালেন্সিটা কিন্তু আমার ডিফারেন্ট হয়ে থাকে। আচ্ছা, নেক্সট এবারে দেখে নাও আমাদের যে লাস্ট বা রাইট হ্যান্ড সাইডে, সেটা হচ্ছে কি গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত। এই 13 থেকে 18 এর মধ্যে মেটাল মেটাল, বাট এদের মধ্যে আমরা কি দেখবো? মেটাল দেখতে পারবো, নন মেটাল দেখতে পারবো, প্লাস মেটালয়েডটাকেও কিন্তু এখানে আমরা দেখতে পারবো। যেরকম গ্রুপ নাম্বার 13 স্টার্ট হয় হচ্ছে কি বোরন দিয়ে। বোরন নিজে কি? সেও তো একটা মেটালয়েডের এক্সাম্পল, তাই তো? সো তাহলে এখানে আমরা কি বলতে পারি? গ্রুপ নাম্বার 13টাকে বলা হয় কি? গ্রুপ নাম্বার 13টাকে বলা হয় বোরন ফ্যামিলি। গ্রুপ নাম্বার 13টাকে বলা হয় বোরন ফ্যামিলি। 13 এর পরে হচ্ছে কি গ্রুপ নাম্বার 14, যেটাকে বলা হয় কার্বন ফ্যামিলি। আচ্ছা, 13 এর পরে হচ্ছে গিয়ে 15টাকে বলা হয় কি? নাইট্রোজেন বা নিকটোজেন পরিবার। নাইট্রোজেন বা নিকটোজেন পরিবার। 16টাকে আমরা কি বলি? অক্সিজেন বা চ্যালকোজেন পরিবার। কি বলা হয় এটাকে? অক্সিজেন বা চ্যালকোজেন পরিবার বলা হয়। 17টাকে আমরা কি বলি? 17টা হচ্ছে কি আমাদের হ্যালোজেন্স। পিরিয়ডিক টেবিলের একমাত্র শ্রেণী যেখানে আমরা যেখানে আমরা আর কি তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা, কঠিন অবস্থা তিনটেকেই সাইমালটেনিয়াসলি দেখতে পাই। একমাত্র গ্রুপ যেখানে কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা তিনটেই কিন্তু আমার কোএক্সিস্ট করে। গ্রুপ নাম্বার কত? 17, যাকে আমরা কি বলছি? হ্যালোজেন্স বলে চলছি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আচ্ছা, আর লাস্ট হচ্ছে কি গ্রুপ নাম্বার 18, যেটাকে আমাদের কি বলা হয়? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের পার্টটা আমরা বলে চলি। এটা হচ্ছে কি নোবেল গ্যাস। এবারে দেখো এই আমাদের সন্ধিগত মৌল, সেখান থেকে আমরা কতগুলো সেগমেন্ট বার করে নিয়ে নিচের দিকে চলে যাই, যেটা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। আর এফ ব্লক এলিমেন্টটাকে কি বলা হয়? এফ ব্লক এলিমেন্টটাকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলা হয় এটাকে, ইনার ট্রানজিশন এলিমেন্ট বা এফ ব্লক। ওকে, এফ ব্লক। এখানে আমাদের থাকে হচ্ছে কি 758 থেকে 71, এখানে থাকে হচ্ছে কি 90 থেকে 103 অ্যাকর্ডিং টু আমাদের কি বলতে পারি এটাকে আমরা, যেটা হচ্ছে অ্যাটমিক নাম্বারে। সিজিয়াম থেকে লুটেশিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম। সিজিয়াম থেকে লুটেশিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম। এটার পিরিয়ড নাম্বার হলো 6, এটার পিরিয়ড নাম্বার আমার কত? 7। তো এই এলিমেন্টগুলোকে বেসিক্যালি আমরা কি বলে চলি? এফ ব্লক এলিমেন্ট বলে চলি, এসপি ডিএনএফ। তো বেসিক্যালি 1 থেকে 17তম শ্রেণীতে আমার যে মৌলগুলো থাকে তাদেরকে আমরা কি বলি? স্বাভাবিক মৌল বলে চলি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 দেখে নেবো আমরা একটু প্রত্যেকে। অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো, বলে ফেলো। সঠিক উত্তর কি হতে পারে? এটা তো খুবই ইজি, বলে ফেলো। অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো, বলে ফেলো। কি হতে পারে আমাদের রাইট অ্যান্সার? অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো, অ্যালুমিনিয়াম অক্সাইড কি রে? উভধর্মীয় অক্সাইড তো একটা, তো কি হতে পারে এটার অ্যান্সারটা? দেখো, এটা হচ্ছে আমাদের Al2O3। অ্যালুমিনিয়ামের অক্সাইডের যেটা আমাদের আণবিক সূত্র সেটা হচ্ছে গিয়ে কি? অপশন নাম্বার ডি, Al2O3। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে কি অ্যামফোটেরিক অক্সাইড। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যামফোটেরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড, অর্থাৎ ক্ষারীয় অক্সাইড এবং অ্যাসিডিক অক্সাইড দুটোর গুণই কিন্তু এর মধ্যে বর্তমান। তার জন্য এটাকে বলবো আমরা কি? অ্যামফোটেরিক অক্সাইডের পার্টটা। তো ফুল ফর্মটা আমার কি? অ্যালুমিনিয়াম অক্সাইড।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 দেখে নেবো আমরা একটু প্রত্যেকে। মানব দেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয়ের উৎসেচকগুলো তার উপর সহজে কাজ করতে পারে। আচ্ছা দেখো, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন বেস, কনসেপ্ট ক্লিয়ার হলে এগুলোর অ্যান্সার তো সহজেই দিয়ে দেওয়া যায়। যেরকম অগ্নাশয়, অগ্নাশয় বের, এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, তাই তো? মিশ্র গ্রন্থি মানে এর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে পার্ট বা অন্তঃক্ষরা পার্ট, সেটা আমার হরমোনটাকে বের করবে। কিন্তু হরমোনের সাথে তো খাদ্য পরিপাকের কোনো ভূমিকা নেই, বাট এটার যে বহিঃক্ষরা পার্ট, যাকে আমরা অ্যাসিনি বলে চলি, সে কি বের করবে? আমার উৎসেচকগুলোকে বের করবে। এবারে অগ্নাশয় থেকে যে উৎসেচকগুলো বের হয় এবং সেই উৎসেচক মিশ্রিত রসের নামটা কি? সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক জুস। কি নাম বলা হয় সেটাকে? সেটাকে বেসিক্যালি বলা হয়, মানে অগ্নাশয় থেকে যে জুসটা খরিত হয়ে থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় আমার প্যানক্রিয়েটিক জুস, তাই তো? প্যানক্রিয়েটিক জুস বলা হয় এটাকে। আর এই প্যানক্রিয়েটিক জুসটা আমার কি? এটা কিন্তু বেসিক হয়, কারণ এর পিএইচ এর ভ্যালু হচ্ছে গিয়ে 8.6 থেকে 8.7 এর মধ্যে, কখনো কখনো কিন্তু 9তে উঠে যায়। এবারে বেসিক্যালি আমাকে সেখানে কি করতে হবে? নিউট্রালাইজ করতে হবে। এবারে দেখো, অগ্নাশয় থেকে, মানে অগ্নাশয়ের রস বেরোনোর আগে খাবারটা কোথায় ছিল? পাকস্থলিতে ছিল। এবারে পাকস্থলী থেকে আসবে আমার কোথায়? স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের মধ্যে। এবারে পাকস্থলী হচ্ছে অ্যাসিডিক, মানে পাকস্থলী হচ্ছে যে গ্যাস্ট্রিক জুসটা বের করে, আমাদের যে প্যানক্রিয়েটিক গ্ল্যান্ড গুলো থাকে তারা যে আমার গ্যাস্ট্রিক জুসটা তৈরি করে, তার পিএইচ হচ্ছে কি নিয়ার অ্যাবাউট 2.0, মানে হাইলি অ্যাসিডিক। এবারে সেটা আসছে কোথায়? স্মল ইন্টেস্টাইনে। আবার সেই স্মল ইন্টেস্টাইনের মধ্যে আসছে কি? অগ্নাশয় থেকে সিক্রিটেড হওয়া, অগ্নাশয়ের মানে উৎসেচকগুলো সমৃদ্ধ কি? প্যানক্রিয়েটিক জুসটা। তার মানে ওটা হচ্ছে অ্যাসিডিক, এটা হচ্ছে বেসিক। তার মানে নিউট্রালাইজ করতে হবে আমাকে, প্রশমিত করতে হবে আমাকে। তার মানে মানব দেহে খাদ্য পদার্থকে, যেহেতু আমার প্যানক্রিয়েটিক জুসটা বেসিক, তার জন্য তার আগের খাদ্য পদার্থকে আমার কোন নেচারের হতে হবে? আম্লীয় অথবা অ্যাসিডিক হতে হবে, আম্লীয় অথবা অ্যাসিডিক হয়ে চলতে হবে। তাহলে অ্যাসিডিক হলেই তো অগ্নাশয়ের বেসিক প্যানক্রিয়েটিক জুসটা সেটাকে প্রশমিত বা নিউট্রালাইজ করতে আমার হেল্প করে যাবে। ওকে, চলো লাস্ট চলে আসছি আজকে আমাদের শেষ প্রশ্ন। সেটা কি? প্রথমবার কোষ আবিষ্কার করেন কে? এত ইজি প্রশ্ন এই গ্রুপ ডি বলেই সম্ভব দিচ্ছে। ওকে চলো, প্রথমবার কোষ আবিষ্কার করেন কে? দেখো, ভার্চাউ কি করেছিল? ভার্চাউ হচ্ছে কি আমাদের ওই মানে একটা কোষ থেকে, যে তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, বা কোষ তৈরি করে কারা? কোষের মতন দেখতে অন্য কোনো একটা এলিমেন্টই কোষটাকে তৈরি করে। ওই সেই একটা থিওরি দিয়েছিলেন না, ওমনিস সেলুলাই সেলুলা, ওমনিস সেলুলা ই সেলুলা। ওকে, কে দিয়েছিলেন? রুডলফ ভার্চাউ দিয়েছিলেন না, রুডলফ ভার্চাউ দিয়েছিলেন এটাকে। মানে কোষ তার মতন দেখতে আরেকটা কোষের থেকেই কিন্তু সৃষ্টি হয়ে থাকে, যার জন্য এনাকে বলা হতো কি? ফাদার অফ দ্য মডার্ন প্যাথোলজির পার্টটা। ওকে আচ্ছা, নেক্সট আমরা দেখছি এখানে হলো স্লেইডেন, স্লেইডেন অ্যান্ড স্মান। এরা আমার কি দিয়েছিল? এরা আমার দিয়েছিল হচ্ছে কি সেল থিওরি। ম্যাথিয়াস স্লেইডেন, থিওডোর স্মান। ম্যাথিয়াস স্লেইডেন দিয়েছিল প্ল্যান্ট সেল থিওরি, থিওডোর স্মান আমার কি দিবে? অ্যানিমাল সেল থিওরিটাকে দেবে। তো এই সেল থিওরির পরবর্তীকালে, মানে এই দুজন সেল থিওরি দিয়ে যাওয়ার পরে ভার্চাউ কি করেছিলেন? তার এই কথাটাকে অ্যাড করেছিলেন জাস্ট। রবার্ট ব্রাউন ডিসকভার করেছিলেন কাকে? সেলের মধ্যে থাকা দ্য ব্রেইন অফ দ্য সেল, নিউক্লিয়াসটাকে। আর সবার প্রথম সেল বা ডেড সেল বা মৃত কোষ ওই কর্কের ছিপি থেকে ডিসকভার করবেন কি? রবার্ট হুক। তো প্রথমবার কোষ আবিষ্কার করেন কি? অপশন নাম্বার ডি, রবার্ট হুক। এর জন্য এনাকে বলা হয় দ্য ফাদার অফ সাইটোলজি। ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয়? ফাদার অফ সাইটোলজি বলা হয় রবার্ট হুককে। আর সাইটোলজি মানে কি? সাইটোলজি মানে হচ্ছে কি বিজ্ঞানের যে শাখায় আমরা কোষ সম্বন্ধে পড়াশোনা বা আলোচনা করে থাকি। তো বাট রবার্ট হুক ডিসকভার করেছিলেন মৃত কোষটাকে, আর লিভিং সেল ডিসকভার করেছিলেন কি ফর দ্য ফার্স্ট টাইম? অ্যান্টনি ভন লিভেনহক, যার জন্য তাকে বলা হয় কি দ্য ফাদার অফ দ্য মডার্ন সাইটোলজি। ওকে, সেই হচ্ছে আমাদের মোরালেস গল্পটা। সো এই আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 10টা সায়েন্সের বা বিজ্ঞানের কোশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করলাম। এরকম প্রিভিয়াস ইয়ার রিলেটেড আরো কোশ্চেন্স পেতে এবং সেশনস করতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।